হয়েছে, তারা আদর্শ দিয়ে প্রতারিত হয়েছে, তারা রাজনীতি দিয়ে প্রতারিত হয়েছে। এই পৃথিবীর মানুষ, এই দেশের মানুষ পরিবর্তন হবে না, এদেরকে পরিবর্তন করা সম্ভব না। আমাদের এই ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে। যেই আদর্শের সামনে পৃথিবীর সমস্ত ব্যবস্থা, সমস্ত আদর্শ মুখ থুবড়ে পড়বে ইনশাআল্লাহ। এই আশাহত জনগোষ্ঠীর আশার আলো হয়ে আবির্ভূত হতে হবে তোমাদেরকে। আমাদের এই বাংলাদেশ 1,56,000 বর্গ কিলোমিটারের এই সীমার মধ্যে 18 থেকে 20 কোটি লোক বসবাস করেন। গিজ গিজ করছে মানুষে, মাথা গোজার ঠাঁই নেই। এখানে বেকারত্ব দিন দিন ধাই ধাই করে বাড়ছে। প্রতিটি মানুষের মাথা পিছু যে উৎপাদনযোগ্য জমি, সেটার পরিমাণ হচ্ছে 0.46। অর্থাৎ একটা ব্যক্তির যেই খাদ্যের অভাব, সেটা পূর্ণ করতে এটা পর্যাপ্ত নয়। এরই মধ্যে আছে বেকারত্বের সমস্যা। বেকারত্বের সংখ্যা যদি আপনারা রিসার্চে দেখেন, তাহলে বর্তমানে 27 লক্ষ ক্রস করেছে। এর মধ্যে শিক্ষিত ডিগ্রিধারী বেকার আছে প্রায় 9 লক্ষ। এবং আমাদের দেশের প্রায় 4 কোটি লোক দরিদ্র সীমার নিচে বাস করে। এই পরিস্থিতি থেকে নিজেদেরকে উত্তরণের জন্য, নিজেদের জীবন মান উন্নত করার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে প্রায় 1.5 কোটি মানুষ, তরুণ তরুণী বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজেদের জীবন মান উন্নয়নের জন্য। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এত সমস্যার মধ্যেও আরেকটি ভয়াবহ সমস্যা হচ্ছে এই বাংলাদেশের নিরাপত্তা সংকট। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, রাস্তাঘাটে হাঁটা যায় না, চলা যায় না। একদিকে যাবেন ছিনতাইকারী ধরবে, দিনে দাহারে আপনাকে নিঃস্ব করে নিয়ে যাবে। একদিকে মলম পার্টি, একদিকে চাঁদাবাজ, অর্থাৎ আপনার বের হওয়ার জো নাই। ঘরে মানুষ ঘুমাতে পারে না। শহরে যান কি গ্রামে যান, সব জায়গায় একই দৃশ্য। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, গুম, এগুলো এখন বাংলাদেশের নিত্যদিনের ঘটনা। এই পরিস্থিতিতে আরো সবচেয়ে বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট, যার ফলে, সেটা তো আমি প্রথমেই বললাম, বেকারত্ব তো বেড়েই চলেছে। এরই মধ্যে আমাদের দেশে ছাত্র সমাজ বলেন এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে যে মরার উপর খাড়ার ঘা একটা কথা আছে না, সেইটা হয়ে এসেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সিস্টেম। এদের কথা বলে শেষ করা যায় না, এদের কথা বলার প্রয়োজনও হয় না। আসলে এদের কথার কোনো ঠিক নাই। এরা সকালে বলে একটা, বিকেলে বলে আরেকটা। এদের ওয়াদার কোনো ঠিক নাই। এদের ওয়াদার মানুষ বিশ্বাসও করে না। মানুষ জানে এরা যেটা বলে তারা সেটা করে না, যেটা বিশ্বাস করে সেটা বলে না, যেটা বলে সেটা বিশ্বাস করে না। এই হচ্ছে তাদের চরিত্র। এই রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমাদের ছাত্ররা কি পেয়েছে, বাংলাদেশে ছাত্রদেরকে নিয়ে রাজনীতিটা কিভাবে হয়েছে আমরা যদি দেখি মোটা দাগে, তাহলে বড় বড় ক্ষমতাসীন দলের যে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ছাত্র সমাজের শক্তিকে, এন্ডলেস যে শক্তি, সেই শক্তিকে ব্যবহার করা হয়েছে। কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন যে আমরা হচ্ছে সেই অদম্য হাওয়া, যে হাওয়া সমস্ত কিছুকে ভেঙে চুরে চলে যাবে। আমরা হচ্ছে সেই অদম্য শক্তি, যেই শক্তি এখন সারা দিন সংগ্রামে নিয়োজিত থাকার সময়। আমাদেরকে এই সংকটটা জানতে হবে, কারণ আমাদের যেই অফুরন্ত শক্তি, গড গিফটেড, এই তরুণ বয়সের যে তারুণ্য, সেটাকে আসলে কিভাবে ব্যবহার করে এসেছে এই পর্যন্ত, এটা না জানলে যে কোনো সময় আমরা ব্যবহৃত হয়ে যেতে পারি। এই পর্যন্ত আমাদের এই ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে, এবং ক্ষমতাসীন দলগুলোর, বড় বড় ক্ষমতাসীন দলগুলোর যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার একটা হাতিয়ার হিসেবে। কোনো জায়গায় কোনো আন্দোলনকে চাঙ্গা করা প্রয়োজন, স্টুডেন্টদেরকে লাগিয়ে দাও। কোথাও সরকার ফেলে দেওয়ার প্রয়োজন, স্টুডেন্টদেরকে লাগিয়ে দাও। কোথাও একটা এজেন্ডা বাস্তবায়ন করা দরকার, একটা ইস্যুর প্রয়োজন, স্টুডেন্টদেরকে লাগিয়ে দাও। এই পর্যন্ত এটাই হয়ে এসেছে এবং এই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে, তাই কি না? তো আমরা দেখেছি, আমরা বড়দের কাছে, সিনিয়রদের কাছে গল্প শুনেছি, যখন এরশাদ ক্ষমতায় আসলেন, এরশাদ সরকার, তখন একদিকে আওয়ামী লীগের ছাত্রলীগ শক্তি, ছাত্র শক্তি, একদিকে হচ্ছে বিএনপির ছাত্রদল, অন্যদিকে জামায়াতের শিবির এবং বাম আন্দোলনের ছাত্র ইউনিয়ন, এর সাথে তাল মিলানোর জন্য এই জাতীয়তাবাদী আন্দোলন, তারা একটা নতুন দল করলেন ছাত্র সমাজ।
সেই সময়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির এবং খুনাখুনির মানে মূল উৎসই ছিল এই ছাত্র সমাজ। এটা আমরা বড়দের কাছে এই ঘটনাগুলো শুনেছি। অর্থাৎ ক্ষমতায় টিকে থাকলে হলে, ক্ষমতা অর্জন করতে হলে ছাত্র শক্তি লাগবেই। এর জন্যই এই ছাত্র সমাজকে ব্যবহার করা হয়েছে। তো আমরা যেন ভবিষ্যতে এই ধরনের অসুস্থ রাজনীতির শিকার না হই, সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেইখানে আসলে শিক্ষা ব্যবস্থা মানে ধস নেমেছে এই সংস্কৃতির জন্য। আজকে আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়ে আছে। ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, এই ইউনিভার্সিটিতে 2000-এর বেশি শিক্ষক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা যদি বলি 37 থেকে 40,000 হবে। ভর্তি পরীক্ষাগুলো যখন হয়, সিট যদি থাকে 3000, ভর্তি পরীক্ষা দেয় 5 লক্ষ, হয় কি না? এটা অর্থাৎ ভর্তি যুদ্ধ হয়। এত স্টুডেন্ট, মসজিদে যদি যান, ধর্মপ্রাণ মুসল্লিদের কারণে মসজিদ লোকারণ্য হয়ে যায়। এত মসজিদ, কিন্তু বাস্তবিকভাবে শিক্ষাগতভাবেও আমরা কোনো উন্নতি লাভ করিনি, নৈতিকভাবেও আমরা কোনো উন্নতি লাভ করিনি। অথচ দেখেন আজকে এই ইউনিভার্সিটিগুলোতে না হচ্ছে কোনো রিসার্চ, না আমাদের আন্তর্জাতিক মানের কোনো শিক্ষিত মানুষ আমাদের এই মানে ইউনিভার্সিটিগুলো থেকে বের হচ্ছে। পুরো পৃথিবীর 1000 ইউনিভার্সিটির মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কোনো নাম নেই। এই যে শিক্ষা ব্যবস্থার এই পতন, এটা কেন হলো? এটা কখনো চিন্তা করেছেন? এই পতনটা কেন ঘটলো? অনেকেই বলে থাকেন যে এটা শিক্ষা ব্যবস্থার ত্রুটি, আসলে কর্মমুখী শিক্ষা দিতে পারছে না, ভোকেশনাল শিক্ষা নেই এই কারণে। কিন্তু আমরা বলি যে না, এই অধপতনের মূল কারণ হচ্ছে এই রাজনৈতিক, এই ব্রিটিশদের দিয়ে যাওয়া কামরা কামরির হানাহানির রাজনীতি এই পতনের একমাত্র কারণ। আজকে এই রাজনীতির নামে শিক্ষাঙ্গন একেবারে পচে গেছে। যেখানেই যান রাজনীতি ছাড়া কোনো কথা নেই। মেধা শূন্য হয়ে গেছে আমাদের শিক্ষার্থীরা, শুধু সারা দিন রাত যেখানেই যাবেন শুধু রাজনীতির জব। এবং অন্যদিকে যদি যান, এই ধর্মীয়, আমরা যদি বলি যে ধর্মীয় পাঠশালায় সেখানে কি শিক্ষা দিচ্ছে, সেখানেও কিন্তু আসলে আল্লাহর দ্বীন শিক্ষা দিচ্ছে না, নৈতিকতা শিক্ষা দিচ্ছে না। এখন আমরা ধরেন যেই জেনারেল এডুকেশন, সেখানে যদি আমরা ধরে নিলাম যে এখানে বিশ্বমানের কোনো শিক্ষক বের হচ্ছে না, আন্তর্জাতিক মানের কোনো ব্যক্তি এখান থেকে বের হচ্ছে না, বুঝলাম। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে এমন এমন লোক বের হচ্ছে যারা সততার দিক থেকে 1 নাম্বার। তারা মিথ্যা কথা বলে না, ঘুষ খায় না, রাজনীতিতে গিয়ে তাদের সততা ঠিক রাখে, মানুষের অধিকার হনন করে না। তাহলে বুঝতাম যে একদিক থেকে না হলেও নৈতিকভাবে তো তারা হচ্ছে, কিন্তু সেই দিক থেকেও কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না এই শিক্ষা ব্যবস্থায়। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন, সেখানেও কিন্তু কোনো সোনার মানুষ তৈরি করছে না। আমি নিজে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। আমি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট করেছি। দুঃখের বিষয় হলো, এতদিন আমি মাদ্রাসায় পড়ার পরও সেখানে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ফিকহ গ্রন্থ পড়েছি, কোরআন হাদিসে রেগুলার A+ থাকতো, কিন্তু সেইখান থেকে এই মিনিমাম জ্ঞানটুকু আমি অর্জন করতে পারিনি যে যেই মোমেনের জন্য আল্লাহ নামাজ দিয়েছেন, যেই মোমেনের জন্য রোজা দিয়েছেন, যেই মোমেনের জন্য জান্নাতের কমিটমেন্ট আল্লাহ করেছেন, সেই মোমেন্টটা আসলে কিভাবে হতে হয়। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে যে মোমেনের সঙ্গে আল্লাহ দিয়েছেন, সেটা কিভাবে হয়, এটা আমি মাদ্রাসা থেকে শিখতে পারিনি। আল্লাহর হুকুম মানার যে একটা বিষয় আছে, যে আমি জন্মগ্রহণ করেছি, নামাজ রোজা পড়ছি, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে হবে। নামাজ যেরকম আল্লাহর হুকুম, রোজা যেরকম আল্লাহর হুকুম, দিনটাকে পুরো জমিনে প্রতিষ্ঠা করা এটাও আল্লাহর হুকুম। এই সম্পর্কে কোনো জ্ঞান আমি সেখান থেকে অর্জন করিনি। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমি হিজবুত তৌহিদ থেকে পেয়েছি। তার মানে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বলেন আর জেনারেল এডুকেশন বলেন, কোথাও কিন্তু আমাদেরকে শিক্ষাগতভাবে এবং নৈতিকভাবে সমৃদ্ধ করতে পারছে না। এই পরিস্থিতিতে আমাদেরকে, আমাদের ছাত্র ফোরামকে মনে রাখতে হবে যে আমাদের উপর এক কঠিন, এক গুরু দায়িত্ব এসে পড়েছে। আমি গতকালকে বিজ্ঞ আইনজীবীদের সাথে কাজ করতে গিয়েছিলাম, আমাদের আদর্শকে তাদের সামনে উপস্থাপন করতে গিয়েছিলাম। আমি দেখলাম অনেক প্রবীণ আইনজীবী যারা সমাজ পরিবর্তনের জন্য মাঠে ঘাটে কাজ করেছেন, শিক্ষা জীবনকে সম্পূর্ণ ব্যয় করেছেন, তারা শুধু একটা সমাজকে পরিবর্তন করার আশায়। এখন তাদের চোখে মুখে শুধুই হতাশা। যখন আমরা আমাদের কথা বলছি, এক কথাই বলে দিচ্ছে এটা হবে না, এটা হবে না। আপনারা মানে একটা অলিক বিষয়ের দিকে হাঁটছেন। এই পৃথিবীর মানুষ, এই দেশের মানুষ পরিবর্তন হবে না, এদেরকে পরিবর্তন করা সম্ভব না। অর্থাৎ
এদেশের একটা পার্সেন্ট আছে, একটা পার্সেন্টেজ মানুষ যারা বিপ্লব সংগ্রাম পরিবর্তনের আন্দোলন করতে করতে তারা আজকে ক্লান্ত, তারা আজকে শ্রান্ত, তারা আর কাউকে বিশ্বাস করে না, তারা নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পায়, কারণ তারা জায়গায় জায়গায় প্রতারিত হয়েছে, তারা জীবন দিয়ে প্রতারিত হয়েছে, তারা রক্ত দিয়ে প্রতারিত হয়েছে, তারা আদর্শ দিয়ে প্রতারিত হয়েছে, তারা রাজনীতি দিয়ে প্রতারিত হয়েছে। এই পরিস্থিতিতে হিজবুত তৌহিদ ছাত্র ফোরামকে আমার স্বনির্বন্ধ অনুরোধ, তোমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আদর্শ তোমরা বুকে ধারণ করেছো সেটাকে লালন করতে হবে। কখনো ধর্মের কথা বলে লেবাস দিয়ে মানুষের অনুভূতিকে, ধর্মের অনুভূতিকে ব্যবহার করে মানুষকে ঠকাবে না, ভণ্ডামি করবে না মানুষের সাথে। আজকে এই হতাশাগ্রস্ত জনগোষ্ঠীর, এই আশাহত জনগোষ্ঠীর আশার আলো হয়ে আবির্ভূত হতে হবে তোমাদেরকে। এই আদর্শহীন জনগোষ্ঠীকে আদর্শ দিতে হবে তোমাদেরকে। তোমরা এমন এক শক্তি হয়ে মাঠে আবির্ভূত হবে, যেই শক্তি এই জমিনকে ভেদ করে আল্লাহর আসমানকে, আরশকে স্পর্শ করবে ইনশাআল্লাহ। তোমাদের হাতে এমন এক আদর্শ আছে, যেই আদর্শ পৃথিবীর কোন আদর্শকে ভয় পায় না, যেই আদর্শের সামনে পৃথিবীর সমস্ত ব্যবস্থা, সমস্ত আদর্শ মুখ থুবড়ে পড়বে ইনশাআল্লাহ। এই তোমাদের হাতেই, এই তোমাদের পেছনেই আবার সমস্ত নবীন প্রবীণ বৃদ্ধ নারী শিশু তরুণরা মিছিলে আসবে ইনশাআল্লাহ, আবার আশায় বুক বাঁধবে ইনশাআল্লাহ। তোমরা জনগণের সেই ভরসার জায়গা হতে পারবে তো? ইনশাআল্লাহ হতেই হবে।